নবদ্বীপের মহিমা কে বর্ণিতে পারে? এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রীমদ চৈতন্য ভাগবতে নবদ্বীপের যে মহিমার কথা বলা হয়েছে, তারপরে আমরা নবদ্বীপের কথা জানতে পারি। তথা শুধু চৈতন্য ভাগবত নয়, আরো পুরাণ যদি আমরা ঘাটতে পারি, নবদ্বীপের মহিমার কথা আমরা দেখতে পাবো সেখানে। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলুন, শ্রীমদ্ ভাগবত বলুন, বেদ বলুন, মহাপ্রভু যে আসবেন এই অষ্টবিংশতি কলিযুগে, বহু বছর আগে, বহু হাজার হাজার যুগ যুগ আগে তোমার লেখা আছে। হাজার হাজার বছর আগে তোমার সেই পুরাণে, সেই গ্রন্থে উল্লেখিত। শুধু ভাগবতীয় গ্রন্থ, ভাগবতীয় রূপ অর্থাৎ বৈষ্ণবীয় গ্রন্থে নয়, গৌতমীয় তন্ত্রে, বিভিন্ন তন্ত্রে বইতে প্রাক যুগে লেখা মহাপ্রভু অবতীর্ণ হবেন শচীগর্ভ সিন্ধু মাঝে। নবদ্বীপ ধামে উল্লেখ করে দিলেন, সেখানে কোনো পুরের কথা উল্লেখ নাই। এখানেও ইঙ্গিত দিলাম, বুঝে নেন সমাজদার, লোগো কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এখন যারা বলছেন দেখছেন ওই পুরে নাকি মহাপ্রভুর জন্মস্থান, কোথাও এমন লেখা নাই। যেটাকে আপনারা পুর বলে জানেন, সেটা কিছু বছর আগে মিয়াপুর ছিল, তার আগে মল্লারপুর ছিল। ম্যাপ দেখবেন তখনকার দিনে, সেই 1700 সালে 1600 সালের যদি ম্যাপ দেখেন, তখন গঙ্গার গতিপথ অন্যরকম ছিল। চৈতন্য ভাগবতের পরে চৈতন্য দেবের স্বয়ং পার্শ্বদ, যিনি কাশীবাসী প্রকাশানন্দ সরস্বতী পাদ, যিনি পরবর্তীকালে প্রবোধানন্দ সরস্বতী পাদ হলেন চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তিনি লিখলেন চৈতন্য চন্দ্রামৃতম নাটকে কি, স্তমস্তং চৈতন্যাকৃতিমতি বিমর্যাৎ পরমাদ্ভুত আজ্যং বর্জং ব্রজপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধ সাপ্রমন্মত মধুর পীযূষ লহরিং প্রদাতুং চাণিভ্য পরপদ নবদ্বীপ প্রকটম। প্রথম কথাগুলো বাদ দিলাম, আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু লাস্টের কথাটা তো বুঝলেন, নবদ্বীপ প্রকটম। মানেটাও বলে দিচ্ছি শ্লোকে, হর্ষাদি সঞ্চারী ভাবের দ্বারা তরঙ্গায়িত স্বীয় সুনির্মল প্রেম মধু ধারণ আস্বাদন নয়ন নন্দন, অভিন্ন নিজেকে করাইবার জন্য অভিন্ন রাধা কৃষ্ণ বিগ্রহ যিনি, সেই নন্দনন্দন অভিন্ন গৌরহরি, তিনি নিজেকে বোঝাবার জন্য জীবমাত্রকে প্রেম বিতরণের জন্য সর্বশ্রেষ্ঠ ধাম শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হইয়াছেন। সেই অপরিসীম অত্যাদ্ভুত কারুণ্যের বিগ্রহ সর্ব অবতার শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চৈতন্য নামধেয় মহাপুরুষকে আমরা স্তব করি। সেই নবদ্বীপ ধামের কত মহিমা শুধু তিনি বললেন। তারপরে তাদেরই আবেশ অবতার শ্রীনিবাস, শ্যামানন্দ, নরোত্তম, যারা তখনকার দিনে মহাপ্রভুর চলে যাওয়ার পরে অর্থাৎ লীলা সম্বরণের পরে, যখন বৈষ্ণবদের একটা খুব সংকটময় পরিস্থিতি চলছিল, তখন হাল ধরলেন শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, নরোত্তম। এই নরোত্তম ঠাকুর, যিনি বাংলার বৈষ্ণব সমাজকে এগিয়ে নিয়ে যেতে খেতড়িতে মহাসম্মেলন করেছিলেন মা জাহ্নবাগ এবং বীরচন্দ্র প্রভুকে নিয়ে। আর এই নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর অশেষ কৃপা প্রাপ্ত।
মহাপ্রভু নরোত্তমের জন্মের আগে পদ্মা নদীর কাছে নরোত্তমের জন্য প্রেম রেখে গিয়েছিলেন, আর সেখানে নরু নরু বলে ডেকেছিলেন। নিতাই চাঁদ বলছে, কাকে ডাকছো নরু নরু? বলছে, সে এখনো আসেনি, আসবে। পদ্মা নদীকে বলছে, আমার নরু এলে প্রেম দিও। বলছে, তোমার নরু চিনব কি করে? বলছে, যাহাকে দেখিলে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম তুমি জানইবা। সেই নরোত্তম তুমি জানবে। সেই নরোত্তম দাস ঠাকুর লিখলেন, নবদ্বীপে অবতরী। কোন পুরে অবতরী লিখলেন না। লিখতে পারতেন তো। চৈতন্য পার্শ্বদগণ লিখে দিলেন, নবদ্বীপে অবতরী রাধা ভাব কান্তি ধরি, ভাব কান্তি অঙ্গের ভূষণ, তিন বাঞ্ছায় অবিলাসী সচি, গর্ভে পরকাশী সঙ্গে সব পারিষদগণ। গৌর হরি অবতরী প্রেমের বাজার করি, সাদিলা মনে বিকায় রাধিকার প্রাণপতি, কিভাবে কাদয় নীতি ইহা বুঝ হয়ে ভগত সমাজ। লাস্টে এটাও ইঙ্গিত লাগলেন, যারা প্রকৃত ভক্ত চৈতন্য অনুগত তারাই একমাত্র জানেন আমার চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মহাপ্রভু জানতেন এই আমার জন্মস্থান নিয়ে মানুষের মনে দোলাচল হবে, তাই তিনি ওই মা গঙ্গার গর্ভে সেই জন্মস্থানকে বিলীন করে দিলেন, যেটা এখন কিয়দাংশ আমরা প্রাচীন মায়াপুরে জন্মস্থান রূপে দেখতে পাই। কিয়দাংশ ম্যাক্সিমাম মানে 80% চলে গেছে, 20%। এক বাবাজি মহারাজ তিনি খনন কার্য করে সেখানটা দেখছেন যে কিছু কিছু তখনকার সময় জিনিস পাওয়া গেছে। আর প্রমাণ কি, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যাবেন, দেখবেন সেখানে ওই শাল সমেত সেখানে যে পূর্বীয় মন্দির ছিল, যেটা বর্তমানে নদীগর্ভে চলে গেছে। মহাপ্রভুর জন্মের পরেই যায়নি তো, বহু বছর পরে গেছে, বহু প্রায় 150-200 বছর পরে গেছে, তারপরেও ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এখনো সেই ছবি আছে। এখন যেখানে প্রাচীন মায়াপুরের জন্মস্থান ছিল, তার মানে যেটা গঙ্গা গর্ভে চলে গেছে, সেই জায়গাতে কি মন্দির ছিল, সেই জায়গাটা কোথায় ছিল, সমস্ত কিছু ম্যাপ করে সমস্ত কিছু, ওই কিরকম মন্দির ছিল, তখন তো হাতে আঁকা, এত ছবি ছিল না, ক্যামেরা ছিল না, মন্দিরের নকশা কেমন ছিল, সেই জায়গাটা কেমন ছিল, মানুষজন কিরকম ঘোরা, সমস্ত কিছু ওই হাতে আঁকা ছবি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে লেখা আছে, আঁকা আছে, রাখাও আছে, গেলেই দেখতে পারবেন। তা সেই নবদ্বীপ ধামের আশেপাশে যে সমস্ত অঞ্চল, সেটাও গৌর মণ্ডল ভূমি, আমার গৌর হরির বিচরণ ভূমি। একটু চাকদা স্টেশনের ওপারে চলে যান, মহেশ পণ্ডিতের এই জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ, পালপাড়া চলে যান, মহেশ পণ্ডিতের শ্রীপাঠ, চলে যান শিমুরালির পরে মদনপুর, 64 মহন্তের এক মহন্ত, আরও বিভিন্ন শ্রীপাঠ, চলে যান কল্যাণী, সেন শিবানন্দের শ্রীপাঠ, চলে যান কল্যাণী থেকে গয়েশপুর হয়ে, যেখান থেকে আমি এসেছি, ওই কুলের পাঠ, তারপরে আরেকটু গয়েশপুরে এদিক দিয়ে কাস্তাপাড়া চলে যান, আবার একটু আগিয়ে গেলে মহাপ্রভুর গুরুবাড়ি ঈশ্বরপুরীপাদের শ্রীপাঠ, যিনি দেবগুরু বৃহস্পতি, আবার আরেকটু চলে যান একদম কলকাতা পর্যন্ত, সমস্ত জায়গায় মহাপ্রভুর শ্রীপাঠ আছে কোনো কোনো ভক্তি। পানিহাটি, তারপরে বরানগর, ভাগবত আচার্য শ্রীনিবাস পাঠ, তারপরে ওইদিকে গঙ্গার উপরে আদিসপ্তগ্রাম, ঝড়ু ঠাকুরের শ্রীপাঠ, উদ্ধানন্দ দত্তের শ্রীপাঠ, আশেপাশে দেখেন টোটালটাই গৌর হরির বিচরণ ভূমি। আমরা ভাগ্যবান কিনা বলুন তো? তাই একবার সবাই মিলে বলুন, নবদ্বীপ ধাম কি, গৌর হরি কি, সচির দুলালিয়া কি। দেখি একটা গান আছে জানেন তো, যে প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিদিকে।
গৌর হরির ভূমিতে দাঁড়িয়ে, গৌর পদাঙ্কিত ভূমিতে দাঁড়িয়ে আমরা গৌর হরিকে অনুসন্ধান করছি না। এটা আমাদের লজ্জা না? অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, কণ্টকের তরু সদাই সেবিলি, বিষয় ফলে দিয়ে আসে। এই গানটার মাধ্যমে এখন শেষ করব। গানটা গাইবো না, গানটা ব্যাখ্যাই করব। দেখো মহাপ্রভু সম্বন্ধে মহাজন কি লিখলেন। বলছেন গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নিরমল ভেল তার। এখন আপনি বলছেন যে আমার তো ভক্তি হলো না, আমার তো গৌর অনুরাগ হলো না, আমার মন পরিষ্কার হলো না, তাহলে আমি কি করে গৌর পাবো? চৈতন্য চরিতামৃত রোজ পাঠ করুন না শ্রবণ করুন, একবার বুঝবেন না, 10 বার পড়ুন, জোরে জোরে পড়ুন। বলছে শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, তাহাতে ভক্তি উপার্জন। কি অদ্ভুত চৈতন্য চরিত্র! শুনিতে শুনিতে সেও তাহাতে ভক্তি উপার্জন। আর যত শুনবেন তত নির্মল হবে হৃদয়, আর তত ওই প্রেমাশ্রু বিগলিত হবে। তখন সুত্তা সুত্তা বিগলিতম, সুত্তা সুত্তা রুদন্তম। তাই বলছেন গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসের সার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আর কি? যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তারে বই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণিতে ঝুড়ে, নিত্যলীলা তারে স্ফুরে, সে জন ভক্তি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গানে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমিবার। এই যে একটু আগে বললাম না গৌর মণ্ডল ভূমির কথা, এই যে গৌর মণ্ডল ভূমি মানে তোমার অভিন্ন ধাম বৃন্দাবন। বৃন্দাবনে যে সমস্ত লীলা হয়েছে এই গৌরমণ্ডল ভূমিতে সেই সেই লীলা হয়েছে। আগে গৌরমণ্ডল ভূমিকে জানো, তারপর বৃন্দাবন দর্শন করতে যাবে। আর জানবে দুটোই এক, তবে গিয়ে তোমার বৃন্দাবন আস্বাদন হবে, নচেত তোমার বৃন্দাবন আস্বাদন হবে না। গৌর প্রেম রসান্নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। লিহে থাকো বা বনেতে থাকো, হাগৌরঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আর গৌর হরির কাছে একটাই প্রার্থনা করবে, হাগৌর যখন তোমার নাম করব, নয়নে যেন তোমার প্রেমের অশ্রুধারা বিগলিত হয়। তুমি এই কৃপাটুকু আমাকে করো। তোমার কৃপা ছাড়া তো আমার চোখে জল আসবে না, তুমি যদি কৃপা করো তবেই আমার চোখে জল আসতে পারে। আর আমার শয়নে স্বপনে তন্দ্রায় জাগরণে যখন যেই পরিস্থিতিতে থাকবো, তুমি আমার হাতটি ধরে আমার নয়নের সম্মুখে দাঁড়িয়েও। তাই কি বলছেন পদকর্তা? শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, জীবনে গৌর